আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলে কোনো ডেইলি ভ্লগ না। আজকে কিছু কথা বলবো। কারণ ইদানিং আমি খুব বেশি আপনাদের কাছ থেকে বিশেষ করে আমার ফেসবুক পেজে যেহেতু আমার ইউটিউবের কমেন্ট আমার খুব একটা চেক করা হয় না। তো ফেসবুকে আমার কমেন্ট বক্স কেউ গালাগালি করলে ফেসবুকে এসে করতে পারেন, সমস্যা নাই। ওগুলো আসলে এখন খুব একটা বদার করে না। একটা টাইমে অনেক বেশি কষ্ট পেতাম, এখন আসলে কষ্ট লাগে না। এখন কেউ কিছু বললেও এটাকে ইগনোর করতে শিখে গেছি। যাই হোক, মূল টপিকে আসি। অনেক বেশি ইনবক্সে মেসেজ পাই, বিশেষ করে আমার পেজে। আলহামদুলিল্লাহ আমার পেজটা 1,21,000-এর একটা পেজ, আল্লাহর রহমতে। তো যারা এখন আমার পেজ বাংলাদেশি ভ্লগার ফলো করেননি, আপনারা ফেসবুকে গিয়ে বাংলাদেশি ভ্লগার দিয়ে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন, ওইটা ফলো করতে পারেন। তো যে প্রশ্নটা আমি বেশি পাই সেটা নিয়েই আমি আজকে কিছু কথা বলবো। আমরা যারা দেশের বাহিরে থাকি, যারা দেশে থাকেন তারা হয়তো ভাবেন যে যারা দেশের বাহিরে থাকে তাদের লাইফটা অনেক বেশি লাক্সারিয়াস, অনেক বেশি চাকচিক্যপূর্ণ। তার পিছনের যে গল্পগুলো সেগুলো হয়তো বা অনেকে জানেন না। এটা না জেনেই অনেকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় সুইচ করতে চান। আমি অন্য দেশের কথা আসলে বলতে পারবো না, আমি মালয়েশিয়ার কথা আপনাদেরকে বলতে পারবো। কারণ অনেক বেশি মেসেজ পাই যে আপু আপনি মালয়েশিয়ায় কিভাবে গিয়েছেন, কিভাবে এতদিন ধরে মালয়েশিয়ায় আছেন, আমরা মালয়েশিয়াতে সুইচ করতে চাচ্ছি। তো আমি কিভাবে এসেছি সেটা আপনারা যারা আমার ডেইলি ভ্লগ দেখেন তারা কম বেশি সবাই জানেন। তারপর আমি আরেকবার বলি, কারণ অনেকে নতুন যোগ হয়েছেন। আমি মালয়েশিয়া এসেছি আমার হাজব্যান্ডের থ্রুতে। আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করে, এটা একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার ফার্ম। আর এটার ব্রাঞ্চ বাংলাদেশে ছিল। বাংলাদেশে ছিল বলতে কি, বাংলাদেশে এখনও আছে। মেইন হলো সৌদি আরবে, বাংলাদেশে আছে, তুরস্কে আছে, আরও অনেক জায়গায় আছে। বাট যেখানে যেখানে অফিস আছে সেখানে সেখানে এমপ্লয়িরা যায় আর কি। তো মালয়েশিয়াতে তখন খুব বেশি হয়নি আমার হাজব্যান্ড যখন মালয়েশিয়াতে আসে, হয়তো বা 2-3 বছর হয়েছে তখন মালয়েশিয়াতে অফিসটা ওপেন হয়েছে। তো ওই সময় বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ডকে মালয়েশিয়াতে ট্রান্সফার করা হয়। তো 2016 সালে আমার হাজব্যান্ড 2015-তে আসে, আর আমরা আসি 2016-তে। আমার হাজব্যান্ড আসার 6 মাস পরে আমরা আসি। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আছি, দেশে যাই আসি এভাবে আছি। তো মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন, বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেমন রিসেন্ট আমাকে 2-3 জন নক করেছেন যে আপু আমরা এসে ওইখানে কীরকম জব পাবো, কি পাবো না পাবো। মালয়েশিয়াতে আসলে শ্রমবাজার যেটাকে বলে, মানে শ্রমবাজার বলতে হলো ওয়ার্কিং লেভেলে যারা আছে, ওয়ার্কার যারা, আমি কাউকে ছোট করে কিছু বলছি না। ওয়ার্কার বলতে যারা কনস্ট্রাকশনের কাজ করে, অফিসিয়াল জব না, যারা কনস্ট্রাকশনের কাজ করে, বিশেষ করে মালয়েশিয়াতে পাম বাগান আছে অনেক, যারা পাম বাগানে কাজ করে, এরকম আরও বিভিন্ন স্টেপের চাকরি আছে যেগুলোকে আপনারা যদি বলতে চান তাহলে মানে কি বলা যায়, মানে ওয়ার্কার এটাকে, মানে এডুকেশনাল কোনো জব না, এক কথা যদি বলতে চাই এডুকেশনাল কোনো জব না। কনস্ট্রাকশন, পাম বাগান, আরও রেস্টুরেন্টের জব, এরকম জব, এগুলোতে মালয়েশিয়াতে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ অনেক অনেক টাকা খরচ করে বিভিন্ন দালালের হাতে পড়ে, তারপর অনেকে ভিজিট ভিসা এসে অবৈধ হয়ে যান 1 মাস থাকার পরে। মালয়েশিয়াতে কিন্তু ভিজিট ভিসা 1 মাস থাকার পরে অনেক কষ্ট করে ঢুকেন, টাকা পয়সা খরচ করে, 1 মাস পরে অবৈধ হয়ে গিয়ে তখন মানবেতর জীবনযাপন করে। মানে কি বলবো, খেয়ে না খেয়ে লুকায়ে থাকতে হয়। কারণ মালয়েশিয়াতে এখন অপারেসি বলতে যেটাকে বুঝায়, যারা ধরপাকড় বা যারা অবৈধ থাকেন তাদেরকে ধরার কার্যক্রমটা খুব বেশি স্ট্রং। বিশেষ করে বাসা থেকেও গিয়ে ধরে ধরে নিয়ে আসতেছে, নিয়ে এসে জেলে রাখে। এবং মালয়েশিয়ার জেল সম্পর্কে আমরা যেটা জানি যে খুবই জঘন্য এদের টর্চার লেভেল আর কি। তো ওনারা যারা বাংলাদেশে থেকে এসে এখানে অবৈধ হয়ে গেছেন এবং অবৈধভাবে বছরের পর বছর আছেন, তাদের এখন সবারই ধরতে গেলে কাজকর্ম নেই এবং একটা আতঙ্কের মধ্যে আছেন, কখন পুলিশ ধরবে, কখন জেলে রেখে হয়তো বা 7-8 মাস জেলে টর্চার করবে, তারপরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো বাংলাদেশে পাঠিয়ে দিলেও ওনারা খরচ করে পাঠাবে না আপনাকে, বাংলাদেশ থেকে টাকা এনে এখান থেকে স্পেশাল পাস নিয়ে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এটা একটা লেভেল গেল।
তারপরে যেটা বলবো, যারা বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর জন্য স্কুলিং হিসেবে আসতে চাচ্ছেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে বাচ্চাদেরকে ভিসা দেয়, সাথে মাকে ভিসা দেয়। আর যদি মায়ের ছোট কোনো বাচ্চা থাকে, 18 বছরের নিচে কোনো বাচ্চা থাকে, আমি যদি ভুল না করে থাকি, সেই বাচ্চাকেও ভিসা দেওয়া হয়। তবে সেটা এখন খুবই টাফ, প্রত্যেকটা স্কুল এখন ভিসা দেয় না, আর দিলেও সেটার আসলে খরচটা অনেক বেশি, অনেক অনেক বেশি। আর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল স্কুলগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে। আমার বাচ্চারা যেটাতে পড়ে সেটা পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো, খরচটা খুব বেশিও বলবো না, আবার একদম কমও বলবো না। আমার 2 বাচ্চার পিছনে বছরে আমার 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো খরচ হয় বাংলাদেশি টাকায়। আর আরও হাই লেভেলের আছে, এগুলো আরও উচ্চ লেভেলের, যেখানে হয়তো বা দেখা যায় একটা বাচ্চার পিছনেই দেখা যায় যে বছরে 12 থেকে 13 লাখ টাকা খরচ হয়ে যায়, যেটা কিনা আমাদের সামর্থ্যের অনেক অনেক বাইরে। আমরা চাকরিজীবী মানুষ, আমার হাজব্যান্ড চাকরির থ্রোতে এখানে থাকেন, আমাদের চাকরির স্যালারির উপরে ডিপেন্ড করে আমাদেরকে এখানে সারভাইভ করতে হয়। তবে মালয়েশিয়ায় একটা জিনিস ভালো, সেটা হলো আমরা মোটামুটি লিভিং কস্টটা মালয়েশিয়াতে কম অন্যান্য দেশের চাইতে, যেমন বাসা ভাড়া বলেন, তারপরে খাওয়া দাওয়ার খরচ বলেন, এগুলো একটু কম আছে। অন্যান্য ইউরোপ কান্ট্রি বলেন বা আরও দেশের চাইতে এটা কম আছে। বাট ইদানিং মালয়েশিয়াতে ফরেনারদের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে আমরা যে ফুয়েল কিনতাম, গাড়ির যে ফুয়েল, সেটা দেখা যেত যে অনেক কমে কিনতাম, কিন্তু ইদানিং মালয়েশিয়ানদের জন্য আগের চাইতেও কমাই দেওয়া হয়েছে এবং ফরেনারদের জন্য সেটা বাড়াই দেওয়া হয়েছে। এটা একটা জিনিস। তারপরে নতুন করে মালয়েশিয়াতে যারা জব করেন তাদের স্যালারির উপর একটা রিভাইজড আসছে, মানে ক্যাটাগরি আছে জবের, ভিসা ক্যাটাগরি আছে, ভিসা ক্যাটাগরি 1, 2, 3 যারা জব ক্ষেত্রে আছেন আর কি, যারা জব লেভেলে আছেন বা এডুকেশনাল জব সেক্টরে যারা আছেন, যেমন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও তারা। তো ক্যাটাগরি 1-এ যারা আছেন তাদের স্যালারির একটা মিনিমাম অ্যামাউন্ট, 2-তে একটা, 3-তে একটা। তো আমার হাজব্যান্ড সে ক্যাটাগরি 1-এ, তার ভিসা ক্যাটাগরি 1। বাট এখন যে স্যালারিটা মালয়েশিয়ান সরকার কোম্পানিকে দিতে বলতেছে তার এমপ্লয়ীদেরকে, যে রিভাইজড করেছে, সেই স্যালারিটা এখন যে স্যালারি তার থেকে ডাবল। ধরেন এখন যদি 5 টাকা হয়, তাহলে স্যালারিটা 10 টাকা করতে হবে ক্যাটাগরি 1-এ থাকতে হলে, কোম্পানিকে তার এমপ্লয়ীকে দিতে হবে। তবে কোনো কোম্পানি এরকম করতে পারবে না, একসাথে তো একটা কোম্পানি একজন এমপ্লয়িকে ডাবল করে দিতে পারবে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে হয়তো বা বাংলাদেশ চলে যাবে, আবার অনেকে হয়তো বা ক্যাটাগরি 1-এর ভিসাটাকে কম্প্রোমাইজ করে ক্যাটাগরি 2-তে চলে আসতে হবে। তো এরকম অনেক চেঞ্জেস আসলে আসতেছে নতুন নতুন করে। তো এগুলো আসলে মানে চিন্তা করতে গেলে মনে হয় যে মালয়েশিয়াতে জানি না কয়দিন থাকতে পারবো। যখন চিন্তা করি যে এত প্রেশার নিয়ে এতদিন ধরে একটা দেশে আছি, 10টা বছর ধরে একটা দেশে আছি, তো 10টা বছর থাকার পরেও যদি আমরা থাকতে পারবো কি পারবো না, এটা একটা টেনশনে থাকতে হয়, তাহলে আসলে আমি সেটাকে সিকিউর বলবো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জব যেটা করতেছে হাজব্যান্ড সেটা সিকিউর, বাংলাদেশে গেলেও বাংলাদেশের কোম্পানিতে যোগ দিতে পারবে, ওইটা আলহামদুলিল্লাহ বলবো সিকিউর, সমস্যা নেই। বাট আমরা 10টা বছর যখন এই দেশটাতে আছি, আমরা এই দেশের সাথে, বিশেষ করে আমার বাচ্চারা এই দেশের সাথে ইউজ টু হয়ে গেছে, তারা বাংলাদেশে গিয়ে হুট করে ওইখানে সারভাইভ করাটা একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ চাইলে পারে না এমন কিছুই নাই। আমি বাংলাদেশে জন্ম বড় হয়েছি, জীবনের 27টা বছর বাংলাদেশে ছিলাম, 37 বছর এখন চলছে, 10টা বছর হয়তো বা দেশের বাহিরে ছিলাম। 10টা বছরও কিন্তু কম না। যেমন হয়তো বা আপনারা বলবেন যে দেশের বাইরে থাকেন বলে এত এখন দেশে গেলে অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, সেটা হয়তো বা শুধুমাত্র আমি না, আমার মতো এরকম হাজারো প্রবাসী আছে যাদের কষ্ট হয়। তো মুদ্রার এই পিঠটা দেখে মুদ্রার ও পিঠটা আসলে বিচার না করাই ভালো। অনেকে হয়তো বা আমাদের ভ্লগ দেখেন, ভ্লগে দেখেন যে চাকচিক্যপূর্ণ শহর, সব কিছু অনেক টিপটপ সাজানো বা সব কিছু অনেক সুন্দর, এটা দেখে হয়তো ভাবেন ইস আমিও যদি দেশে সুইচ করতে পারতাম, যেখানে আপনার হয়তো বা বাংলাদেশে খুব ভালো একটা ব্যাকআপ আছে, আপনি জব করছেন, আপনার হাজব্যান্ড জব করছে, বাচ্চারা ভালো একটা স্কুলে পড়ছে, সেটা রেখে আপনি চিন্তা করতেছেন যে আমি হলো এই দেশটাতে যাব। আমি বিশেষ করে মালয়েশিয়ার কথা বলবো। মালয়েশিয়াতে আপনি কখনো জব ভিসা নিয়ে এত ইজিলি ঢুকতে পারবেন না। আপনাকে যদি মালয়েশিয়ান কোনো কোম্পানি অফার করে জব দিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি পারবেন। এছাড়া মালয়েশিয়াতে আর একটা ভিসা ক্যাটাগরি আছে যেটা হলো সেকেন্ড হোম, যেটা কিনা অনেক এক্সপেন্সিভ। এখানে আপনাকে অনেক
টাকা, বিশেষ মানে ধরতে গেলে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো আপনাকে মালয়েশিয়া সরকারের কাছে হ্যালো বাই আমার তোষান তো এরকম রাখতে হবে, তাদের কাছে মর্গেজ রাখতে হবে, তাদের এই দেশে আপনাকে প্রপার্টি কিনতে হবে। এগুলোর অনেক ক্যাটাগরি আছে, এত ক্যাটাগরি আমি বুঝি না, আমি টুকটাক যা বুঝি সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যারা উন্নত লাইফ লিড করার জন্য দেশের বাইরে সুইচ করতে চাচ্ছেন, তারা আগে ওই দেশের বর্তমান পরিস্থিতি কি, আপনি ওইখানে গিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে কতটা স্ট্রাগল করতে পারবেন, কেমন আপনি ওইখানে লাইফটাকে লিড করতে পারবেন, এগুলো সব চিন্তা করে তারপরে একটা দেশে যাওয়ার জন্য আপনার মন স্থির করবেন। এবং মন স্থির করলেই না যেমন তেমন দালালের হাত ধরে টাকা পয়সা দিয়ে নিজের পুঁজিটাকে নষ্ট করবেন না। আর আমরা চিন্তা করি যে আজকে যদি আমাদেরকে মালয়েশিয়া সরকার বলে তোমরা ফরেনার, তোমরা এখানে থাকতে পারবে না, তোমরা চলে যাও, আমাদেরকে আমাদের দেশে চলে যেতে হবে, কারণ এখানে আমাদের কোনো পিআর সিস্টেম নাই। মালয়েশিয়াতে আপনাকে কখনো পিআর দিবে না, তারা কখনোই আপনাকে মালয়েশিয়ান পাসপোর্ট দিবে না। আর একটা দেশে আপনি যখন ঢুকবেন তখন এটাই আপনাদের সবার হয়তোবা, আমার মতো আপনাদের অনেকের হয়তোবা ইচ্ছা থাকবে এই দেশটা যদি আমাকে নাগরিকত্ব দিত, কিন্তু সেটা সম্ভব না। মালয়েশিয়ার ক্ষেত্রে এটা আপনাকে দিবে না, আপনাকে হয়তো একটা লং টার্মের ভিসা দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট তাদের দেশে করতে হবে। আবার যদি তাদের মনে হয় আপনাকে এখন এই মুহূর্তে আপনার ভিসা ক্যান্সেল করে দিবে, সেই মুহূর্তে আপনার ভিসাটা তারা ক্যান্সেল করে দিতে পারে। তো আসলে সব কিছু মিলাই আমরা এখানে আছি, আলহামদুলিল্লাহ। আমি বলবো না কোনো দিক দিয়ে খারাপ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, বাচ্চাদেরকে ভালো একটা পরিবেশে মানুষ করতে পারতেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। একটা মুসলিম দেশে আছি, যেটা কিনা অনেক বড় একটা শান্তি। তো এই সব কিছু মিলাই আসলে মালয়েশিয়া থেকে চলে যেতে হবে, বা যদি চলে যেতে হয়, এটা যখন চিন্তা করি তখন অনেক খারাপ লাগে। কারণ সংসার জীবনটা শুরুই করেছি এই দেশে এসে, বাচ্চারা বড় হচ্ছে, ছোটটা এখানে হয়েছে, বড়টাকে 1.5 বছরের নিয়ে আসছিলাম, ওর লাইফের অনেকটা বেশিরভাগ সময় এখানে কেটেছে। তো এগুলো যখন চিন্তা করে ভাবি যে দেশে যদি চলে যেতে হয় তখন অনেক কষ্ট হয়। আবার চিন্তা করি আল্লাহ আমার রিজিক যেখানে রেখেছেন আমাকে সেখানে যেতেই হবে, এটা নিয়ে মনে কষ্ট পেয়ে বা টেনশন করে বা এটা নিয়ে অনেক বেশি প্যানিক হয়ে আসলে কোনো লাভ নাই। আল্লাহ ভরসা, আল্লাহ আমার পাশে আছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সব কিছু সহজ করে দেন। তো এই কথাগুলো আমার আজকে মনে হলো আমি আপনাদেরকে বলি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।